প্রায় বছর দেড়েক আগে যখন আমার জলপাইগুড়িতে পোস্টিং হয়, তখন এক দাদা হোয়াটসঅ্যাপে এই লেখাটি আমাকে পাঠিয়েছিলেন। লেখাটি পড়ে আমার ভালো লেগেছে, তাই সকলের সঙ্গে শেয়ার করলাম। করলাপাড়ের বৃত্তান্ত, লেখক বিরাজ মুখোপাধ্যায়। ডিআইজি বাংলো, এসপি বাংলোর পাশ দিয়ে দক্ষিণ পশ্চিম বরাবর যে রাস্তাটা করলা নদীতে গিয়ে ঠেকেছে, কিংবা ইয়ং মেন্স ক্লাবের মাঠের গা বরাবর করলাপাড় দিয়ে আর ইলেকট্রিক অফিসের দিকে আর একটু এগিয়ে গেলেই কিং সাহেবের ঘাট। কিন্তু কে ছিলেন এই কিং সাহেব? ভাগ্যের সন্ধানে পশ্চিম থেকে সে সময় ভারতে পাড়ি দিয়েছিলেন অনেকেই, কিন্তু ভারতকে ভালোবেসে পুরোদস্তুর ভারতীয় হয়ে ভারতীয়দের মাঝে মিশে যেতে এসেছিলেন এই কিং সাহেব। সুদূর ইংল্যান্ড থেকে ভারতে এসে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্বর্ণপদক সহ ইঞ্জিনিয়ারিং পাশ করে উত্তরবঙ্গে আসেন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে। আজ যেখানে জয়ন্তী ব্রিজের ওপরে ইট আর লোহার একটা ব্রিজের কঙ্কাল দেখা যায়, 93 সালের আগে পর্যন্ত সেটা নদী ব্রিজ বলেই চেনা যেত। ব্রিজটা তৈরি হয়েছিল 1915 সালে ইঞ্জিনিয়ার কিং সাহেবের তত্ত্বাবধানে। 93 সালে বন্যার পর স্মৃতিটুকু রয়ে গেছে। পূর্ব দিক থেকে আলিপুরদুয়ার শহরে ঢোকার আগে চেকো চৌপথির কাছে চেকো নদীর উপরে পরিত্যক্ত ব্রিজ, সেটাও কিং সাহেবের তৈরি। আর তারপর তৈরি হলো জলঢাকা ব্রিজ, আর গোল বাঁধল সেখানেই। কিং সাহেব প্রস্তাব পাঠালেন, উত্তরবঙ্গের খরস্রোতা নদী হামেশাই পথ পাল্টায়। ঠিকাদার দিয়ে এইসব ব্রিজের নির্মাণ তার ঠিক পছন্দ হচ্ছে না, অতএব এই ব্রিজের নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব তাকেই দেওয়া হোক। আবেদন মঞ্জুর হলো, ব্রিজও নির্মাণ হলো। কিন্তু সংঘবদ্ধ ঠিকাদারেরা গোপনে নালিশ জানালো ব্রিজ নির্মাণে ব্যাপক কারচুপি হয়েছে, হিসাব নিরীক্ষণ করা হোক। কিং সাহেব হিসেব দিতে পারলেন না। কর্তৃপক্ষ বেজায় চটলেন কিং সাহেবের উপর। অবশ্য চটে যাওয়ার আরও একটা কারণ ছিল, সাদা চামড়ার ব্রিটিশেরা এসেছেন নেটিভ নারীদের ভোগ করতে, অথচ কিং সাহেব কিনা মন দিয়েছেন এক আদিবাসী রমণীকে। সেই জামানায় বিরলতম ঘটনা ঘটল সেই দিন। ব্রিটিশ জামানায় একজন ব্রিটিশের চাকরি চলে গেল। কিং সাহেব চলে এলেন জলপাইগুড়ি শহরে। প্রিয়তমাকে বলে এলেন কটা দিন বাপের বাড়িতেই থাকতে। তিস্তার একটি ঘাট ইজারা নিলেন আর শুরু করলেন পাটের ব্যবসা। তারপরেই সংবাদ পাঠালেন প্রিয়তমাকে, তুমি ছাড়া যে দিন কাটে না, রাত কাটে না। কিং সাহেব অপেক্ষা করে রইলেন নিজের ঘাটে। ওপারে বার্নিশ ঘাট থেকে বজরায় রওনা দিলেন কিং সাহেবের প্রিয়তমা। নৌকাটা একটা কালো বিন্দু থেকে ভরা তিস্তার ঢেউয়ে দুলতে দুলতে ক্রমশ বড় হতে লাগলো। কিন্তু কিং সাহেবের অপেক্ষার শেষ হলো না। মাঝ নদীতে উঠল ঝড়, চোখের সামনে মাঝ নদীতে ডুবে গেল প্রিয়তমার বজরা। নিমেষে তলিয়ে গেল সকলে। কিং সাহেব এখন সারাদিন বসে থাকেন ঘাটে। সব অপেক্ষার শেষ। তিস্তার ঢেউ কিনারায় আশ্রে পড়ে ফিরে যায়। আর আশাহত কিং সাহেব হাতে তুলে নেন দোনালা বন্দুক আর গুলি ছোড়েন তিস্তার ঢেউ লক্ষ্য করে, যেন প্রতিশোধের জ্বলে ওঠা আগুনে মৃত্যুদণ্ড দিতে চান অপরাধী তিস্তাকে। কিং সাহেব পাগল প্রায় হয়ে গেলেন।
কিছু শুভানুধ্যায়ী চেষ্টা করে কিং সাহেবকে দেশে ফেরানোর। লন্ডনগামী একটি জাহাজে ব্যবস্থা হলো কিং সাহেবের ফেরার। কিন্তু বিধাতার যে অন্যরকম মঞ্জুর ছিল। ততদিনে বেজে গেছে প্রথম মহাযুদ্ধের দামামা। কিং সাহেবের জাহাজ ভারত সাগর পাড়ি দিয়ে দক্ষিণ আটলান্টিক সাগর ছাড়িয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে পৌঁছে ঘটল বিপত্তি। একটি মর্টার শেল এসে লাগলো জাহাজের গায়ে। কিং সাহেবের বিরহ দীর্ঘায়িত হলো না। পৃথিবীর সব জল তো একই, গঙ্গা থেকে তেভাগা, তিস্তা থেকে মিসিসিপি, সব তো সেই একই সাগরেই গিয়ে মেশে। কিং সাহেব পৌঁছে গেলেন তার প্রিয়তমার কাছে। আটলান্টিকে তলিয়ে গেল কিং সাহেবের জাহাজ। কি নাম ছিল কিং সাহেবের প্রিয়তমার? সোমবারিয়া নাকি এতোয়ারি? জাহাজ যখন ডুবেছে, কিং সাহেব নিশ্চয়ই চিৎকার করে বলেছিলেন, সোমবারিয়া, আমি আসছি, তুমি যেখানে আছো আমি সেখানেই আসছি। কিং সাহেবের সেই ভালোবাসার অনুরণন আজও বাতাসে ফেরে তিস্তার পাড়ে, কিং সাহেবের ঘাটে। আপনাদের এই ছোট্ট গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।